Hello friends, I am Isha. Welcome to my channel গল্পে গল্পে অনুরণন। হিমু এবং হার্ভার্ড পিএইচডি বল্টু ভাই পর্ব 9। সবাই বলতে আমরা তিনজন, হুজুর, আমি আর বল্টু স্যার। কেরামত চাচা টিফিন ক্যারিয়ার ভর্তি ইফতার রেখে চলে গেছেন, বলে গেছেন রাতে আবার আসবেন। হুজুরের নির্দেশে আমি বাংলা একাডেমির ডিজি স্যারকে ইফতারের দাওয়াত দিয়েছি। ঠিকানা দিয়েছি। ডিজি স্যার ইংরেজিতে বলেছেন, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর কুকিং। বাংলায় হয়, তুমি কি রাঁধছ বুঝতে পারছি না। তার এই উক্তিতে তিনি ইফতারে সামিল হবেন এমন বোঝা যাচ্ছে না। ইফতারের আয়োজন চমৎকার। বিসমিল্লাহ হোটেলের বিখ্যাত মোরগ পোলাও, সঙ্গে খাসির বটি কাবাব, মামের 5 লিটার বোতলে 1 বোতল বোরহানি। মাগরিবের আজান হয়েছে। হুজুর আজানের দোয়া পাঠ করেছেন। আমরা ইফতার শুরু করেছি। হুজুর বললেন, যারা রোজা না তারাও যদি কখনো অতি তৃপ্তি সহকারে খাদ্য খায় তাহলে 1 রোজার সওয়াব পাবে। বল্টু স্যার বললেন, তাহলে রোজা রাখার প্রয়োজন কি? তৃপ্তি করে ভালো ভালো খাবার খেলেই হয়। হুজুর বললেন, যত ভালো খাদ্যই হোক, আল্লাহর হুকুম ছাড়া তৃপ্তি হবে না। একবার রসুন শুকনো মরিচের বাটা দিয়ে গরম ভাত খেয়েছিলাম, এত তৃপ্তি কোনো দিন পাইনি। আমার মনে হয় রোজা না রেখেও আজ সবাই রোজার তৃপ্তি পেয়েছে। বল্টু স্যার বললেন, অসাধারণ, তেহারি রেসিপি নিয়ে যাব। রেসিপিতে কাজ হবে না, রান্নার প্রসিডিউর ভিডিও করে নিয়ে যেতে হবে। যেসব স্পাইস এই রান্নায় ব্যবহার হয় সেসব আমেরিকায় পাওয়া যায় কিনা কে জানে। পাওয়া না গেলে বস্তা ভর্তি করে নিয়ে যেতে হবে। শুধু একটা জিনিস মিস করছি, 1 বোতল রেড ওয়াইন। হুজুর আমাকে বললেন, তোমার স্যার কিসের কথা বলছেন? আমি বললাম, রেড ওয়াইনের কথা বলছেন। জিনিসটা কি? মদ। আস্তাগফিরুল্লাহ, ইফতারের সময় এসব কি শুনলাম? হে আল্লাহ পাক, তুমি এই বান্দার অপরাধ ক্ষমা করে দিও, আমিন। বল্টু স্যার খাওয়ার পর নিম গাছের নিচে পাটিতে লম্বা হয়ে শুয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে ইলেকট্রন বা প্রোটন হয়ে গেলেন কি না তা বোঝা গেল না, তবে তার তৃপ্তির ঘুম হচ্ছে এটা বোঝা যাচ্ছে। ঘুমের সময় চোখের পাতা যদি দ্রুত কাঁপে তাহলে বুঝতে হবে ঘুম গাঢ় হচ্ছে। চোখের পাতার দ্রুত কম্পনকে বলে র্যাপিড আই মুভমেন্ট। স্যারের রেম হচ্ছে। হুজুর বললেন, হিমু, তোমার স্যারের পায়ের কাছে একটা মশার কয়েল জ্বালাইয়া দাও। উনারে মশায় কাটতেছে। মানুষের সেবা করার মধ্যে নেকি আছে। ব্যাংক অ্যাকাউন্টে নেকি জমা করো। আমি বললাম, হুজুর, মশার কি আত্মা আছে? হুজুর বললেন, মন দিয়া কোরআন মজিদ পাঠ করো নাই, এই কারণে বোকার মতো প্রশ্ন করলা। কোরআন মজিদে আল্লাহ পাক বলেছেন, আত্মা হলো আমার হুকুম। তার হুকুম মানুষের উপর যেমন আছে মশা মাছির উপরেও আছে। আমি বললাম, মশার কয়েল জ্বালানো তো তাহলে ঠিক হবে না, মশার আত্মাকে কষ্ট দেওয়া হবে। হুজুর বললেন, প্যাচের প্রশ্ন করবা না, আল্লাহ পাক প্যাচ পছন্দ করেন না। ওনার দুনিয়ায় কোনো প্যাচ নাই। প্যাচ যদি থাকতো হঠাৎ দেখতা আম গাছে কাঁঠাল ফলে আছে। বর্ষাকালে বৃষ্টি নাই, শীতকালে বৃষ্টি, ঝড় তুফান। নদীর মিঠা পানি হঠাৎ হয়ে যেত লোনা, আবার সাগরের পানি হয়ে যেত মিঠা। এরকম কি হয়? জি না। আমি বল্টু স্যারের পায়ের কাছে মশার কয়েল জ্বালালাম। তার মাথার নিচে বালিশ ছিল না, একটা বালিশ দিয়ে দিলাম। হুজুর বললেন, তোমার যদি বিড়ি সিগারেট খেতে ইচ্ছা হয় আমার দিকে পিছন ফিরে খেয়ে ফেলবা। নেশা জাতীয় দ্রব্য খাওয়া ঠিক না। খাওয়ার পর বলবা আস্তাগফিরুল্লাহ, এতে দোষ কাটা যাবে। জি আচ্ছা হুজুর, শুক্রিয়া। আমার মোবাইলটা তোমারে দিয়া দিলাম। তোমার বয়স অল্প, এসব যন্ত্রপাতি তোমার প্রয়োজন, আমার না। আল্লাহ পাকের মোবাইল নম্বর কি জানো? জি না হুজুর। ওনার মোবাইল নম্বর হলো 24434। বলেন কি? এই নম্বরে মোবাইল দিলেই ওনারে পাওয়া যায়। 2 হলো ফজরের 2 রাকাত,
ফরজ নামাজ, 4 হলো জোহরের 4 রাকাত ফরজ নামাজ, আরেক 4 হলো আসরের 4 রাকাত, 3 হলো মাগরিবের 3 রাকাত আর এশার 4 রাকাতের 4। এখন পরিষ্কার হয়েছে? জি হুজুর। প্রতিদিন একবার ওনারে মোবাইল করবা, দেখবা সব ঠিক। হুজুরের কাছ থেকে উপহার হিসেবে মোবাইল হাতে নেওয়া মাত্র রিং হতে লাগলো। আমি হ্যালো বলতেই ওপাশ থেকে তুতুরি বলল, হিমু। আমি বললাম, গলা চিনে ফেলেছ? তুতুরি বলল, চিনেছি। এই মুহূর্তে আপনি কি করছেন? তোমার সঙ্গে কথা বলছি। সেটা বুঝতে পারছি, কথা বলার আগে কি করছিলেন? স্যারের মাথার নিচে বালিশ দিলাম, বালিশ ছাড়া ঘুমাচ্ছিলেন। স্যার মানে কি, পদার্থবিদ্যার হার্ভার্ড পিএইচডি? হ্যাঁ। উনি মাজারে ঘুমাচ্ছেন? হ্যাঁ। আপনাদের ব্যাপারে আমি কিছুই বুঝতে পারছি না। উনি কি সত্যিই মাজারে ঘুমাচ্ছেন? এসে দেখে যাও। রাতে আসব না, সন্ধ্যার পর আমি ঘর থেকে বের হই না, ভোরবেলা আসব। ততক্ষণ কি স্যার থাকবেন? থাকার কথা। আমি আপনাকে বিশেষ একটা কারণে টেলিফোন করেছি। আমার জন্য ছোট একটা কাজ করে দিতে পারবেন? পারবো। কী কাজ? আপনি তো অনুমান করে অনেক কিছু বলতে পারেন। অনুমান করুন। আমি আপনার কাছে একটা জিনিস চাচ্ছি, জিনিসটার প্রথম অক্ষর বি। বিচালি চাচ্ছ? বিচালি দিয়ে কি করবে? বিচালি আবার কি? ধানের খড়, গরু যেটা খায়। আপনি ইচ্ছা করে আমার সঙ্গে রসিকতা করছেন। আমি বিষ চাচ্ছি, বিষ। বিচালি না, পয়জন। কি করবে, খাবে? না, জহির স্যারকে খাওয়াবো। পটাশিয়াম সায়ানাইড জোগাড় করে দিতে পারবেন? কোথায় পাওয়া যায়? কেমিস্ট্রি ল্যাবরেটরিতে পাবেন। বাজারে যেসব বিষ পাওয়া যায় তা দিয়ে হবে না? ইঁদুর মারা বিষ, ধানের পোকার বিষ? না, এইসব বিষের স্বাদ ভয়ঙ্কর তিতা, মুখে দেওয়া মাত্র ফেলে দেবে। সায়ানাইডের স্বাদ মিষ্টি, আমি বইয়ে পড়েছি। তার চেয়ে বড় কথা, সায়ানাইড খেয়ে মারা গেলে কারো ধরার সাধ্য নেই বিষ খেয়ে মারা গেছে। তোমার কতটুকু লাগবে? অল্প হলেই চলবে, মনে করুন 2 গ্রাম। 2টা গ্লাসে শরবতের সঙ্গে মিশিয়ে 2জনকে দেব, জহির স্যার আর তার বন্ধু পরিমল। খাওয়াবে কোথায়? খাওয়ানোর পর তোমাকে দ্রুত পালিয়ে যেতে হবে। আপনাদের মাজারে কি খাওয়ানো যায়? কেন যাবে না? মাজারে তবরকের সঙ্গে মিশিয়ে দিয়ে দিব, খেয়ে চিত হয়ে পড়ে থাকবে। তুতুরি বলল, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি পুরো বিষয়টা ঠাট্টা হিসেবে নিয়েছেন। তুমি যদি সিরিয়াস হও তাহলে আমি সিরিয়াস, তোমাকে মোটেই সিরিয়াস মনে হচ্ছে না। আমি যে সিরিয়াস তার প্রমাণ দিই। সায়ানাইড আমি জোগাড় করেছি। আপনাকে বাজিয়ে দেখার জন্যে সায়ানাইড জোগাড় করতে বলেছি। কাজ তো তুমি অনেক দূর গুছিয়ে রেখেছ। তুমি সায়ানাইড দিয়ে যাও আর 2 কালপ্রিটকে পাঠিয়ে দিও। আপনি এখনও ভাবছেন আমি ঠাট্টা করছি? সরি, আপনাকে বিরক্ত করলাম। তুতুরি লাইন কেটে দিল। তুতুরি, আমি সায়ানাইড কোথায় পাবো? মিথ্যা করে বলেছি সায়ানাইড আছে। হিমু যেমন মিথ্যা বলছে আমিও বলছি। সে কথায় কথায় ফাজলামি করে, আমিও কি তাই করছি? হতে পারে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমার সর্বনাশ হতে দেরি নাই। শুনেছি প্রেমিক প্রেমিকেরা একে অন্যের স্বভাব নিজের মধ্যে ধারণ করতে চায়, যাতে তারা আরও কাছাকাছি আসতে পারে। হিমু আমার কোনো প্রেমিক না, তার স্বভাব কেন আমি নিজের মধ্যে নিয়ে নেব? তবে এই ঘটনা ঘটছে। আমি হিমুর মতো কিছু কথাবার্তা বলতে শুরু করেছি। উদাহরণ দেই, আমি মাজেদা খালার বাড়িতে গিয়েছি, ইন্টেরিয়রের কাজ শুরু করব, এই নিয়ে কথা বলবো, এস্টিমেট করব। বাসায় ঢুকে দেখি কুরুক্ষেত্র যুদ্ধ। স্বামী স্ত্রী পারলে একে অন্যের গলা কামড়ে ধরে। স্বামী এক পর্যায়ে চোখ লাল করে আঙুল উঁচিয়ে স্ত্রীকে বললেন, এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাও। স্ত্রী গলা নামিয়ে স্বামীর চেয়েও দ্বিগুণ উঁচিয়ে বললেন, তুমি বের হয়ে যাও। এই অ্যাপার্টমেন্ট আমার। তোমার? অবশ্যই আমার। আচ্ছা, তাই করবে না? বের হয়ে যেতে বলছি, বের হয়ে যাও। এটা তোমার শেষ কথা? হ্যাঁ, শেষ কথা। গো টু হেল। গো টু হেল বাক্যটি এই মহিলা স্বামীর কাছ থেকে শিখেছেন।
প্রয়োগ করে মনে হলো খুব আনন্দ পেলেন। আমার দিকে তাকিয়ে বিজয়ের ভঙ্গিতে হাসলেন। স্বামী বললেন, ওকে, যাচ্ছি, আর ফিরব না। স্ত্রী বললেন, ভুলেও উত্তরার অ্যাপার্টমেন্টে যাবে না, ওটাও আমার না। স্বামী বেচার দরজার দিকে যাচ্ছেন, তখন আমি বললাম, স্যার, দয়া করে খালি পায়ে যাবেন না, স্যান্ডেল বা জুতা পরে যান। উনি থমকে দাঁড়িয়ে আমার দিকে কঠিন চোখে তাকলেন। আমি তখন অবিকল হিমু যেভাবে বলতো সেভাবে বললাম, খালি পায়ে বের হলে আপনার পায়ে হাগু লেগে যেতে পারে। তিনি উল্কার বেগে খালি পায়ে বের হয়ে গেলেন। মাজেদা খালা বললেন, তুতুরি, কাগজ কলম নিয়ে বসো, আমাকে বোঝাও তুমি কি কি কাজ করবে। তার ভাবভঙ্গি যেন কিছুই হয়নি, সব স্বাভাবিক। তিনি আনন্দিত গলায় বললেন, হিমুর জন্যে একটা ঘর রাখবে, ও যখন ইচ্ছে তখন এখানে থাকবে। হিমুর ঘরের রং হবে হলুদ। খালু সাহেবের পছন্দের রং কী? মাজেদা খালা চোখ মুখ শক্ত করে বললেন, তার ঘর এমন করে বানাবে যেন আলো হওয়ার বংশ না ঢুকে। চিপা বাথরুম রাখবে, বাথরুমে এমনভাবে বানাবে যেন বাথরুমে সামান্য পানি জমলেই সে পানি চুয়ে চুয়ে লোকটার ঘরে ঢুকে যায়। পারবে না? অবশ্যই পারবো। আপনি চাইলে রান্নাঘর এমন ডিজাইন করব যেন রান্নাঘরের ধোঁয়াও ওনার ঘরে ঢোকে, কাশতে কাশতে জীবন যাবে। ভালো তো, খুব ভালো। চা খাবে? আসো, চা খাই। আমি চা খেয়ে চলে গেলাম জহির স্যারের কোচিং সেন্টারে। অতি দুষ্ট এই মানুষটার মিষ্টি মিষ্টি কথা শুনে আমার রক্তে আগুন ধরে যায়। আগুন ধরার এই ব্যাপারটা আমি পছন্দ করি। জহির স্যারের কাছে আজ আমি বিশেষ পরিকল্পনা নিয়ে যাচ্ছি। তার সঙ্গে হিমুর মতো কিছুক্ষণ কথা বলে তাকে বিভ্রান্ত করব। জহির স্যারকে কী বলবো তাও আমি গুছিয়ে রেখেছি। তবে গুছিয়ে রাখা কথা সবসময় বলা হয় না, এক কথা থেকে অন্য কথা চলে আসে। দেখা যাক কি হয়, অবস্থা বুঝে ব্যবস্থা। জহির স্যার আমাকে দেখে খুশি খুশি গলায় বললেন, তোমার জন্য অসম্ভব ভালো খবর আছে। আমি বললাম, কী খবর স্যার? গ্রামের পুকুরের মানুষের মুখের মতো মাছটা সবাই ভেবেছে মারা গেছে, কিন্তু আবার দেখা গেছে। অনেক দিন দেখা যেত না, গতকাল দেখা গেছে। বলেন কি? এই উইকেন্ডে যাবে? এরপর আমি খুবই ব্যস্ত হয়ে পড়ব। কোচিং সেন্টারে টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে। ঠিক আছে? অবশ্যই ঠিক আছে। আপনার বন্ধু যাবেন না? পরিমল সাহেব। জহির স্যার হাই তুলতে তুলতে বললেন, বলে দেখব, যেতেও পারে। বৃহস্পতিবার সকাল 10টায় রওনা হব। তোমাকে কোত্থেকে তুলব? পীর বাচ্চা বাবার মাজার থেকে তুলে নেবেন, আমি ওইখানে রেডি হয়ে থাকব। পীর বাচ্চা বাবার মাজার মানে? আমার পরিচিত একজন ওই মাজারের অ্যাসিস্ট্যান্ট খাদেম, তার নাম হিমু। ঢাকা শহরের সবচেয়ে গরম মাজার। মাজারে আবার ঠান্ডা গরম কি? ঠান্ডা গরম আছে স্যার। হার্ভার্ডের ফিজিক্সের একজন পিএইচডি সোনারগাঁও হোটেলে 421 নম্বর রুমে উঠেছিলেন। কি মনে করে একদিন মাজার দেখতে গিয়েছিলেন, তারপর আটকা পড়লেন। আটকা পড়লেন মানে কি? এখন তিনি মাজারে থাকেন, মাজারেই ঘুমান, এশার নামাজের পর হুজুরের সঙ্গে জিগির করেন। অ্যাবসার্ড কথাবার্তা বলছো। অনেক বড় বড় লোকজন সেখানে যান, মন্ত্রী মিনিস্টারেরা গোপনে যান, গোপনে চলে আসেন। বৃহস্পতিবারে আপনি তো আমাকে তুলতে যাচ্ছেন, নিজেই দেখবেন। তুমি কি নিয়মিত মাজারে যাও? জি না স্যার, আমি মাজার ভক্তি নাই। এই মাজারের ডিজাইন করার দায়িত্ব আমার উপর পড়েছে। অল্প জায়গায় তো ডিজাইন করতে গিয়ে সমস্যায় পড়েছি। আমি ঠিক করেছি ওপরের দিকে উঠে যাব, স্পাইরাল ডিজাইন হবে, ফিবোনাক্কি রাশিমালা আর ব্যবহার করব। কয়েক কোটি টাকার প্রজেক্ট। কোটি টাকা কে দিচ্ছে? ওনার নাম গোপন, কাউকে জানাতে চাচ্ছেন না। জহির স্যারকে খানিকটা হকচকিয়ে বের হয়ে এলাম। এখন কি করব বুঝতে পারছি না। হিমুর মতো হাঁটবো? আমার সমস্যা কী হয়েছে বুঝতে পারছি না। মাজারে একটা ডিজাইন সত্যি সত্যি আমার মাথায় এসেছে। ফিবোনাচ্চি সিরিজের চিন্তাটাও আছে। 1, 1, 2, 3, 5, 8 প্রতিটি সংখ্যা আগের দুটি সংখ্যার যোগফল। পুরো স্ট্রাকচার হবে কংক্রিটের, ওপরটা হবে ফাঁকা। রোদ আসবে, বৃষ্টি আসবে, স্ট্রাকচারের রং হবে হলুদ। আচ্ছা, আমার মাথায় হলুদ ঘুরছে কেন? আজ যে শাড়িটা পরেছি তার রঙও হলুদ। ইচ্ছা করে হলুদ পরিনি, হাতে উঠেছে পরে ফেলেছি। কোনো মানে হয়? সামথিং ইজ রং, সামথিং ইজ ভেরি রং।
আমি জহির। তুতুরি মেয়েটা বড়শির টোপ গিলেছে। আমি বুঝতে পারি না মেয়েগুলি টোপ গেলার জন্যে এত ব্যস্ত হয়ে থাকে কেন। সব ক্ষুধার্ত মৎস্যকুমারী। আমার বড়শিতে টোপ গিলেছে 3 জন, এর মধ্যে একজন মরেই গেল। এটা ঠিক হয়নি। পরিমল ভিডিও ইন্টারনেটে ছেড়ে ঝামেলাটা করেছে। তাকে এই কাজ আর করতে দেওয়া যাবে না। ডকুমেন্ট হিসেবে ভিডিও হাতে থাকতে পারে, প্রয়োজনে ব্যবহার করা গেল। ইন্টারনেটে ছেড়ে দিয়ে সবাইকে জানানোর কিছু নেই। আমি বড়শি ফেলে আরামে মাছ ধরে যাব। মাছগুলির কঠিন চক্ষু লজ্জা আর মান সম্মানের ভয়। তারা কাউকে কিছু জানাবে না, আর বাবা মার কাছে যদি বলেও ফেলে তারা ধমক দিয়ে চুপ করাবেন। একবার প্রচার হয়ে গেলে বিয়ে বন্ধ। বাঙালি মেয়েদের মধ্যে বিবাহ অতি গুরুত্বপূর্ণ। ঘটনা ঘটে যাওয়া মেয়ের বিবাহ বাংলাদেশে হয় না। অতি বৎ ছেলেও খোঁজে পবিত্র কুমারী কন্যা। পরিমল বৎটা বিয়ে করবে। পবিত্র কন্যা খোঁজা হচ্ছে। 22 ক্যারেট মেয়ে লাগবে, 18 ক্যারেটে হবে না। তুতুরি বিষয়ে আমার পরিকল্পনা হলো সন্ধ্যায় তাকে নিয়ে গ্রামের বাড়িতে যাওয়া, পুকুর ঘাটে মাছের সন্ধানে কিছুক্ষণ বসে থাকা। এর মধ্যে পরিমল জগ ভর্তি করে বরফ দেওয়া মার্গারিটা নিয়ে উপস্থিত হবে। মার্গারিটা এমনই এক মজাদার ককটেল যে লাগবে শরবতের মতো, সঙ্গে টাকিলা মেশানো। তা নাবালকরা বুঝতে পারবে না। 3 পেগেই খবর হয়ে যাবে। কাত হয়ে পড়ে যাবে, তখন তাকে কোলে নিয়ে বিছানায় নিয়ে যাওয়া। না, আমি এই নিয়ে কখনো মানসিক সমস্যায় ভুগি না। যে মেয়ে কাউকে কিছু না জানিয়ে একা রওনা হতে পারে, তার উচিত পরবর্তী ঝামেলার জন্য তৈরি থাকা। তোমরা বদের হাড্ডি, আমিও বদের হাড্ডি। হা হা হা। হাড্ডিতে কাটাকাটি। তবে তুতুরি অতিরিক্ত চালাক বলে আমার ধারণা। পীর বাচ্চা বাবার মাজারে গিয়ে হয়তো দেখা যাবে হিমুও সঙ্গে যাচ্ছে। চিন্তার কিছু নেই, অবস্থা বুঝে ব্যবস্থা। প্রথমে যে মেয়ে আমার সঙ্গে মানুষের মুখের মতো মাছ দেখতে গেল, তার কথাই ধরা যাক। মেয়েটার নাম মালা। সে একা যাবে এমনই কথা। বদমেয়ে, তার সঙ্গে 11-12 বছরের ছেলে নিয়ে উপস্থিত। তার মামাতো ভাই। এ ছেলেও নাকি মাছ দেখবে। আমি বললাম, ওকে খোকা, তোমার নাম কি? সে বলল, আমার নাম সবুজ। আমি ছড়া বানিয়ে বললাম, তুমি হচ্ছ সবুজ, তুমি খুবই অবুঝ। মাছ দেখতে যাবে, মাছের দেখা পাবে। মাছ কিন্তু মন্দ, মাছের গায়ে গন্ধ। ছড়া শুনে সবুজ হেসে কুটি। যাই হোক, গ্রামে পৌঁছে যথারীতি মার্গারিটা ককটেল ট্রিটমেন্ট হলো। 2 পেগ খেয়েই মালা জড়ানো গলায় কথা বলতে লাগলো। আমি বললাম, মালা, শরীরটা খারাপ লাগছে নাকি? মালা বলল, জি স্যার। আমি বললাম, কিছুক্ষণ শুয়ে থাকো। দীর্ঘ জার্নি করে এসেছো, এর জন্য মনে হয় শরীর খারাপ করেছে। এসো, তোমাকে শোবার ঘর দেখিয়ে দিই। আমার বন্ধু পরিমল আছে তোমার মামাতো ভাইয়ের সঙ্গে। পরিমল তাকে মাছ দেখাবে। মাছটা সূর্য ডোবার পর মাঝে মাঝে মাথা ভাসায়। ভাগ্য ভালো থাকলে আজও ভাসবে। মালা বলল, স্যার আমি দেখব না। তুমি আগামীকাল সন্ধ্যায় দেখবে। এখন শরীরটা ঠিক করো। আমি মালাকে শোবার ঘরে নিয়ে গেলাম। মেয়েদের 6th সেন্স প্রবল থাকে। সে ঘরে ঢুকেই আতঙ্কিত গলায় বলল, স্যার আপনার মা কোথায়? আমি বললাম, মা গেছে তার বোনের বাড়ি, তাকে আনতে লোক পাঠিয়েছি, চলে আসবে। মালা আতঙ্কিত গলায় বললেন, আপনি ঘরের দরজা কেন বন্ধ করছেন? আমি বললাম, তোমায় মাথায় বিলি দিয়ে ঘুম পাড়িয়ে দেব, এর জন্যে দরজা বন্ধ করলাম। মালা ব্যাকুল গলায় ডাকলো, সবুজ। আমি বললাম, সবুজকে নিয়ে মোটেই চিন্তা করবে না, পরিমল তাকে মাছ দেখাবে। পরিমল তাকে এমন মাছ দেখিয়েছে যে তার জীবন থেকে মাছ পুরোপুরি মুছে গেছে বলে আমার ধারণা। আমার সঙ্গে ফাজলামি। একা যাবে ঠিক করে, মামাতো ভাই নিয়ে উপস্থিত। হা হা হা। কর্ম তেমন, ফল যেমন। বোন গেছে যেই পথে, মামাতো ভাই গেছে সেই পথে। হা হা হা। বল্টু পীর বাচ্চা বাবার মাজারে পড়ে আছেন। ঝামেলামুক্ত মানুষকে যেমন দেখায় তাকে সেরকম দেখাচ্ছে। এখানে তিনি ঘুমের মধ্যে ইলেকট্রন, প্রোটন বা পজিট্রন হচ্ছেন না। তাকে ঘুরপাক খেতে হচ্ছে না। রাতে শান্তিময় ঘুম হচ্ছে। মাঝে মাঝে তাকে মাথা দুলিয়ে লন্ডন ব্রিজ ইজ ফলিং ডাউন বলতে শোনা যাচ্ছে। বাচ্চাদের এই রাইম কেন তার মাথায় ঢুকেছে তা বোঝা যাচ্ছে না। তবে হুজুর খুশি। হুজুরের ধারণা পল্টু স্যার জিগিরের মধ্যে আছেন। মাজারে তার গোসলের সমস্যা ছিল,
তাকে গোসলের সুব্যবস্থা আছে। মহিলা নিষেধ লেখা রেস্টুরেন্টে নিয়ে গোসল করিয়ে এনেছি। গোসল করে তিনি মোটামুটি তৃপ্ত। তাকে 2 বালতি পানি দেওয়া হয়েছিল, 1 বালতি গরম পানি, 1 বালতি ঠান্ডা, একটা মিনি প্যাক শ্যাম্পু এবং 1 টুকরা সাবান। গোসলখানা থেকে বের হয়ে তিনি মুগ্ধ গলায় বললেন, বাংলাদেশ দ্রুত উন্নতি করছে, টার্কিশ বাথের স্টাইলে স্নানের ব্যবস্থা করছে। পথে ঘাটেও যারা চলাফেরা করে তাদের স্নানের প্রয়োজন, এরা এই প্রয়োজন মেটাচ্ছে। আমি নিশ্চিত বাংলাদেশ দ্রুত মধ্য আয়ের দেশ হয়ে যাবে। বাদরের দোকান দেখেও বল্টু স্যার অভিভূত হলেন। চোখ বড় বড় করে বললেন, বাদরের দোকান নাকি? আমি বললাম, স্যার বাদরের দোকান বলেই মনে হয়, তবে এরা বাদর বিক্রি করে না। বাদর বিক্রি করে না? তাহলে এতগুলো বাদর নিয়ে দোকান সাজিয়েছে কেন? জানি না স্যার। জানবে না? জানার ইচ্ছা কেন হবে না? কৌতূহলের অভাব মানেই জ্ঞান বিজ্ঞান চর্চার মৃত্যু। গ্যালিলিও যদি কৌতূহলী হয়ে আকাশের দিকে দূরবীন তাক না করতেন তাহলে আমরা 100 বছর পিছিয়ে থাকতাম। আমি বললাম, বাদরের বিষয়ে অনুসন্ধান না করলে আমরা কতদিন পিছাবো? স্যার আমার প্রশ্নের জবাব না দিয়ে নিজেই অনুসন্ধানে গেলেন। যা জানা গেল তা হলো, এরা হচ্ছে ট্রেনিং বান্দর। ওস্তাদ এদের ট্রেনিং দেন। ট্রেনিংয়ের শেষে যারা বাদর নিয়ে খেলা দেখায় তারা কিনে নিয়ে যায়। তখন দাম জোড়া 10,000 টাকা। সিঙ্গেল বিক্রি হয় না, ট্রেনিংয়ের খরচ আলাদা। বল্টু স্যার আমার দিকে তাকিয়ে বললেন, 10,000 টাকায় 2টা ট্রেন্ড মাঙ্কি পাওয়া যাচ্ছে। প্রাইস আমার কাছে রিজনেবল মনে হচ্ছে। পার পিস $50 সামান্য বেশি পড়েছে। আমি বললাম, কিনবেন নাকি স্যার? এখনও বুঝতে পারছি না, তবে কেনা যেতে পারে। 2টা বাদর পাশে থাকলে জীবন যথেষ্ট ইন্টারেস্টিং হবে বলে আমার ধারণা। ট্রেনিংয়ের পর এরা কি কি খেলা দেখাবে? আমি বললাম, জানি না, চলুন ভালো মতো খোঁজ খবর করি। দোকানের মালিক তক্ষক চোখা বললেন, 3 আইটেমের খেলা পাবেন। স্বামী স্ত্রীর শ্বশুরবাড়ির যাত্রা, স্বামী স্ত্রীর ঝগড়া, স্বামী স্ত্রীর মিল মহব্বত। 3টাই হিট আইটেম। স্যার চকচকে চোখে বললেন, ইন্টারেস্টিং। আমেরিকার ট্রেন্ড পশু পাখির অসম্ভব কদর। হলিউড ট্রেন্ড পশু পাখির একটা শো দেখে মুগ্ধ হয়েছিলাম। আমরাও যে পিছিয়ে নেই এটা জেনে আনন্দ পাচ্ছি। দোকানে বলল, স্যার নিয়ে যান, খেলা দেখায় দৈনিক 300-400 টাকা আয় করতে পারবেন। স্যার আমার দিকে সমর্থনে আশায় তাকালেন। অতি মেধাবীরা তার ছেঁড়া মানুষ হয়। 2 বাদর নিয়ে উনি কি করবেন কিছুই ভাবছেন না। এই মুহূর্তে তার বিষয়টা মনে ধরেছে, তার ছেঁড়া মানুষের জন্যে মুহূর্তের বাসনার মূল্য অসীম। আমি বললাম, এখনই কিনে ফেলতে হবে তা না স্যার, আপনি চিন্তা ভাবনা করুন, এদের কোথাও রাখাও তো সমস্যা। 5 স্টার হোটেল নিশ্চয়ই বাদর রাখতে দিবে না। দোকানে উদাস গলায় বলল, কার্ড নিয়ে যান, চিন্তা ভাবনা করেন, যদি মনে করেন কিনবেন মোবাইল করবেন, মাল ডেলিভারি দিয়ে আসবো, দাম নেওয়া মূলামূলি চলবে না। স্যারকে নিয়ে ফিরছি, তার হাতে বাদরের দোকানের ভিজিটিং কার্ড। স্যারের চেহারা একটু মলিন। ঘানি ভাঙানো তেলের দোকানে এসে আবার তার চোখ উজ্জ্বল হলো। তিনি আগ্রহ নিয়ে বললেন, সবাই বোতল হাতে নিয়ে বসে আছে কেন? আমি ব্যাখ্যা করলাম। স্যার বললেন, এই আধুনিক প্রযুক্তির যুগে মেশিনের তেল না ভাঙিয়ে ঘোড়া দিয়ে কেন ভাঙাচ্ছে? আমি বললাম, ঘোড়াদের মুখের দিকে তাকিয়ে এটা করা হচ্ছে। ঘোড়াদের এখন কোনো কাজ নেই, এরা বেকার। কেউ ঘোড়ায় চড়ে শ্বশুরবাড়ি যায় না, ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করার রেওয়াজও উঠে গেছে। এই কারণেই এদের আমরা ঘানিতে লাগিয়ে ঘোরাচ্ছি। স্যার বললেন, ভেরি স্যাড। তিনি যেখানে যাচ্ছেন সেখানেই আটকে যাচ্ছেন, তাকে নড়ানো যাচ্ছে না। ঘানির দোকানের সামনেও তিনি আটকে গেলেন। আমি বললাম, স্যার 1 ছটাক খাঁটি সরিষার তেল কি আপনার জন্য কিনবো? স্যার বললেন, 1 ছটাক তেল দিয়ে আমি কি করব? বাংলাদেশে খাঁটি সরিষার তেল নাকে দিয়ে ঘুমানোর সিস্টেম আছে স্যার, ঘুম খুব ভালো হয়। কেন? নাকের এয়ার প্যাসেজ ক্লিয়ার থাকে, সরিষার ঝাঁজও হয়তো কাজ করে। স্যার বললেন, ইন্টারেস্টিং। আমি তার জন্যে 1 ছটাক তেল কিনে মাজারে ফিরে এলাম। তার 2 ঘন্টা পর আমাদের সঙ্গে খালু সাহেব যুক্ত হলেন। মাজেদা খালার তাড়া খেয়ে তিনি কিছুটা বিপর্যস্ত। আমাকে বললেন, হিমু, বেঁচে থাকার বিষয়ে কোনো আগ্রহ বোধ করছি না। তোমার মাজেদা খালা আমাকে বলেছে গো টু হেল। আমি বললাম, এখানকার ঠিকানা কোথায় পেয়েছেন?
খালু ক্ষিপ্ত গলায় বললেন, এখানকার ঠিকানা কোথায় পেলাম এটা ইম্পর্টেন্ট, নাকি তোমার খালা যে বলল গো টু হেল সেটা ইম্পর্টেন্ট? খালার কথাই ইম্পর্টেন্ট। আমি ঠিক করেছি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কারো বাড়িতে গিয়ে উঠবো না, কারো করোনা ভিক্ষা করবো না, পথে ঘাটে থাকবো। আমি বললাম, সোনারগাঁও হোটেলে এক রুম আমাদের নেওয়া আছে। রুমটা ডক্টর চৌধুরী আখলাকুর রহমান ওরফে বল্টু স্যারের। সেখানে উঠবেন? রুম খালি আছে। সে গেছে কোথায়? ওই যে কোনায় মশারি খাটিয়ে ঘুমাচ্ছেন। তার নাকে 2 ফোঁটা খাঁটি সরিষের তেল দেওয়া হয়েছে। নাজাল প্যাসেজ ক্লিয়ার থাকায় ভালো ঘুম হচ্ছে। আগে ঘুমের মধ্যে ইলেকট্রন পজিট্রন এসব হয়ে যেতেন, এখন হচ্ছেন না। খালু সাহেব অবাক হয়ে বললেন, সে এখানে বাস করে নাকি? জি, তার জন্য নতুন মশারি কেনা হয়েছে। খালু মশারি তুলে উঁকি দিয়ে বললেন, আসলেই তো সে। মাথা পুরো মনে হয় কলাপস হয়ে করেছে। তার ভাই নাটের মতো অবস্থা। নাট লালমাটিয়া কলেজে জিওগ্রাফি পড়াতো। হঠাৎ একদিন বলে কি, কাক হলো মানব সভ্যতার মাপকাঠি, কাকের সংখ্যা গোনা দরকার, কাকের সংখ্যার সঙ্গে সভ্যতা ইনভার্সলি রিলেটেড। তারপর উনি কি কাক গোনা শুরু করলেন। বাকি খবর রাখি না, আমার রাখার প্রয়োজন কি? তার নিজের ভাই বল্টু কোনো খবর রাখে? সে তো নাকে সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছে। আমেরিকান ইউনিভার্সিটি এত বড় প্রফেসরশিপ ছেড়ে চলে এসেছে, এখন এক মাঝারি চিপায় শুয়ে আছে। পদ্মার পাড়ে পাড়ে তাদের বিশাল দোতলা বাড়ি, সে বাড়ি খা খা করছে। 2 ভাইয়ের কেউই নেই, একজন মাজারে শুয়ে আছে আর একজন কাকসুমারি করছে। দুজন কি থাপড়ানো দরকার। হুজুর মনে হয় আমাদের কথাবার্তা শুনছিলেন। তিনি খালু সাহেবের দিকে তাকিয়ে বললেন, জনাব, আপনার মন মেজাজ মনে হয় অত্যধিক খারাপ। খালু সাহেব জবাব দিলেন না। হুজুর বললেন, এক মনে জিগির করেন, মন শান্ত হবে। কি করব? জিগির। আপনার কানে কানে আল্লাহ পাকের একটা জাত নাম বলে দেব, দমে দমে জিগির করবেন, প্রতি দমের জন্য সওয়াব পাবেন। খালু সাহেব বললেন, স্টুপিড। হুজুর বললেন, অত্যধিক খাঁটি কথা বলেছেন। আমি মূর্খ, ইহা সত্য। আমি একা না, আমরা সবাই মূর্খ, শুধু আল্লাহ পাক জ্ঞানী। ওনার এক নাম আল আলিমু, এর অর্থ মহাজ্ঞানী। এই নাম জালালি গুণসম্পন্ন। ওনার আরেক নাম আল মুহসিউ, এর অর্থ সর্বজ্ঞানী। এই নামও জালালি। ওনার কিছু নাম আছে জামালি, যেমন আর রাজ্জাকু, এর অর্থ মহান অন্নদাতা। খালু সাহেব একবার আমার দিকে তাকাচ্ছেন, আরেকবার হুজুরের দিকে তাকাচ্ছেন। মাথায় জট পাকানো অবস্থায় খালু এসেছেন। সময় যতই যাচ্ছে জট না খুলে আরও পাকিয়ে যাচ্ছে। তার জন্যও মশারি কিনতে হবে কিনা কে জানে। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থেকে গল্প শোনার জন্য। যদি আমার গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।